সমাধানে কমিটি গঠন করলেন প্রধানমন্ত্রী। একনেক সভায় ৮ প্রকল্প অনুমোদন। বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করল হাব। খরচ ধরা হয়েছে সর্বোচ্চ ৭,৯২,০০০ ও সর্বনিম্ন ৫,১৩,০০০ টাকা। উত্তরের নদীর পানি বেড়ে বিপদসীমা ছুঁই ছুঁই। বিপর্যয়কর বন্যার মধ্য দিয়ে যাচ্ছে দক্ষিণ এশিয়া। আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি। প্রশ্ন ফাঁসের বিষয়ে সংসদে আলোচনায় প্রস্তুত বিজেপি সরকার। শিক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে বিরোধীরা। বস্ত্র খাতের সমস্যা সমাধানে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে কথা জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল। বলেন, টেক্সটাইল খাতের সমস্যাগুলো অনেক পুরনো, যা আগের কোনো সরকারই সমাধান করেনি। সমাধানে সরকারের নানা পদক্ষেপের পরও অন্তত ১.৫ বছর লাগতে পারে। উদ্যোক্তারা সরকারকে এই সময় দেবে বলেও জানান বিটিএমএ সভাপতি। সরকার আন্তরিক হলে বস্ত্রখাত ঘুরে দাঁড়াবে বলে মনে করেন তিনি। জানান, গ্যাস বিদ্যুতের পাশাপাশি এই খাতের আর্থিক সমস্যা নিয়ে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে। এর মধ্যে সরকার ৫% প্রণোদনা দিচ্ছে জানিয়ে নতুন কমিটি আগামী সপ্তাহে আবারও বৈঠকে বসবে বলে জানান শওকত আজিজ রাসেল। সরকার বন্ধ কারখানা চালুর যে উদ্যোগ নিয়েছে তা সফল হলে ১৫ লাখ মানুষের কর্মসংস্থান হবে বলেও জানান তিনি। আমাদের ফাইন্যান্সিয়াল যে সমস্যাটা আছে, ব্যাংকের যে সমস্যাগুলো আছে, এগুলো ওনার কাছে তুলে ধরা হয়েছে। উনি উপলব্ধি করতে পেরেছেন, উনি পদক্ষেপও নিচ্ছেন এবং কি আগামী সপ্তাহে ফাইন্যান্স অ্যাডভাইজার সাহেব, কমার্স মিনিস্টার সবাইকে নিয়ে একটা দল করে দিয়েছেন। এটা কি আরও কিভাবে সুরা করা যায়। আর ইতিমধ্যে উনি একটা ৫% প্রণোদনাও আপনার ডিক্লেয়ার করেছেন, যেটা আমি মনে করি আমাদের এক্সপোর্টে সহায়ক হবে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় অনুমোদন পেল ৮ প্রকল্প। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। একনেক সভায় তোলা হয় ১৪,৭২৭ কোটি টাকার মোট ৯টি প্রকল্প। এর মধ্যে নতুন প্রকল্প রয়েছে 4টি ও সংশোধিত প্রকল্প 5টি। এসব প্রকল্পের মাধ্যমে নোয়াখালীর বেগমগঞ্জ ও সিলেটের ধর্মপাশা উপজেলায় কূপ খনন ও উন্নয়ন কাজ করা হবে। বাপেক্স ও পেট্রো বাংলার মাধ্যমে এসব এলাকায় 3টি কূপ খনন করে বাণিজ্যিকভাবে গ্যাস থাকার বিষয়টি নিশ্চিত করা হবে। সরকারের মতো বেসরকারি ব্যবস্থাপনায়ও ২৪,০০০ টাকা বিমান ভাড়া কমিয়ে হজ প্যাকেজ ঘোষণা করেছে হাব। এতে সর্বনিম্ন ৫,১৩,৫৪৫ টাকা, সর্বোচ্চ ৭,৯১,০৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় প্রতারণা ও জালিয়াতি এড়াতে মধ্যস্বত্বভোগীদের থেকে হজ যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংগঠনটি। সরকারি ব্যবস্থাপনায় ঘোষণার একদিন পরে বেসরকারি খাতে হজের প্যাকেজ ঘোষণা করেছেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা হাব। বুধবার সকালে রাজধানী নয়াপল্টনে ২০২৭ সালে বেসরকারি ব্যবস্থাপনায় হজের খরচ কেমন হবে তা জানানো হয়। গত বছরের চেয়ে ৩৭,০০০ টাকা কমিয়ে ৫,১৩,৫৪৫ টাকা আর সর্বোচ্চ ৭,৯১,০৬০ টাকা এবং সাশ্রয়ী প্যাকেজ ৫,১৩,০০০ টাকা ধরে 3টি প্যাকেজ ঘোষণা করা হয়। হজ যাত্রীদের জন্য 3টি প্যাকেজ করা হয়েছে। প্যাকেজ সমূহ 1 নম্বর প্যাকেজ হচ্ছে ৭,৯১,০৬০ টাকা। হজ প্যাকেজ 2 নম্বর যেটা সাধারণ, সর্বমোট মূল্য হচ্ছে ৫,৯৫,৫৮০ টাকা ২৮ পয়সা। মধ্যস্বত্বভোগী ও দালালের সাথে কোন রকম আর্থিক লেনদেন না করার পরামর্শ দিয়েছে হাবের নেতারা। ইতিপূর্বে হজ প্যাকেজের অর্থ পরিশোধের জন্য প্রথমে প্রাক নিবন্ধন বাবদ ৩০,০০০ টাকা পরিশোধ করা হতো এবং নিবন্ধনের সময় ই হজ সিস্টেমে বাউচার তৈরি করে ৩,৫০,০০০ টাকা পরিশোধ করা হতো। এই বছর প্যাকেজের সমুদয় মূল্য ই হজে বাউচার তৈরির মাধ্যমে 3 ধাপে পরিশোধ করতে হবে, নতুবা হজযাত্রী চূড়ান্ত নিবন্ধন থেকে বঞ্চিত হবেন। সংবাদ সম্মেলনে আরো জানানো হয় ২০২৭ সালে হজের নিবন্ধন ২৪শে সেপ্টেম্বর মধ্যে শেষ হবে। হজ ফ্লাইট শুরু হবে আগামী বছরের ৮ এপ্রিল। চাঁদ দেখার সাপেক্ষে 15ই মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে 3 ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন ৯৭তম। এবারের সূচকেও শীর্ষে সিঙ্গাপুর আর সবার শেষে আফগানিস্তান। লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সূচকে এসেছে এসব তথ্য। বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে আছে উত্তর কোরিয়া। কোনো দেশের
পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কতটি দেশে যাওয়া যায় তার উপর ভিত্তি করে এই সূচক তৈরি করা হয়েছে। এক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে বিশ্বের 199টি দেশের পাসপোর্ট ও 227টি ভ্রমণ গন্তব্য। সূচকে দেখা গেছে এখন বাংলাদেশ ও উত্তর কোরিয়ার পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে বিশ্বের 35টি দেশে ভ্রমণ করতে পারেন। গত বছর এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল 100তম। 2 দফায় প্রশাসক বসিয়েও নির্বাচিত নেতৃত্ব পায়নি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। দ্বিতীয় দফায় প্রশাসক করেও মেয়াদ ফুরিয়েছে 15 দিন আগে। তারপর থেকে একেবারে অভিভাবকহীন সংগঠনটি। সাবেক নেতারা বলছেন এই নেতৃত্ব শূন্যতার মাসুল গুনছেন দেশের ব্যবসায়ীরাই। তাই সরকারি কর্মকর্তার বদলে বেসরকারি খাত থেকে প্রশাসক নিয়োগ দিয়ে দ্রুত নির্বাচনের দাবি তুলেছেন সাধারণ সদস্যরা। 24-এর 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের ঢেউ আছড়ে পড়ে এফবিসিসিআইতেও। নেতৃত্বের পদত্যাগ দাবিতে সরব হয় সদস্যদের একাংশ। শেষ পর্যন্ত সভাপতির পদ ছাড়েন মাহবুবুল আলম। 11 সেপ্টেম্বর বাতিল হয় পুরো পর্ষদ। দ্রুত নির্বাচনের প্রতিশ্রুতি নিয়ে প্রশাসক হন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য হাফিজুর রহমান। ফুল দিয়ে আমাকে বরণ করার দরকার নেই, আমি যখন চলে যাব যদি সফলভাবে কাজটা করতে পারি তখন আমাকে ফুল দিয়ে বিদায় করে দেন। কিন্তু 1 বছরেও নির্বাচন দিতে পারেননি তিনি। 1.5 মাস পদ শূন্য থাকার পর 2025 সালের নভেম্বরে দায়িত্ব পান বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান। বেঁধে দেয়া 4 মাসের জায়গায় 6 মাস পার হলেও খবর নেই ভোটের। 15 দিন আগে ফুরিয়েছে তারও মেয়াদ। আগে তো আমরা অনেক সময় বিসিএসে গেছি, যাওয়ার পরে ডাইরেক্টররা ছিল, যারাই ছিল তাদের কাছে আমাদের সমস্যাগুলো তাদের কাছে আমরা বলতে পারছি। একটু আগে গেটের সামনে দিয়ে আসলাম, কেউই নাই। তা আমাদের যে দুঃখ বেদনার কথাগুলো আমরা কার কাছে বলবো? বারবার প্রশাসক বদল হলেও ভোটের মুখ দেখেনি সংগঠনটি। তাই একজন ব্যবসায়ীকে প্রশাসক করে দ্রুত নির্বাচন আয়োজনের দাবি উঠেছে। এতে অনেক সমস্যা তৈরি হচ্ছে অলরেডি। এই ক্ষেত্রে আমাদের বিসিসির কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বিভিন্ন খরচা দিয়েও কিন্তু বন্ধ আছে। এটাও সরকারের দিকে সুদৃষ্টি বিবেচনা আনার ব্যবস্থা চাচ্ছি আমরা, যেভাবে হোক নতুন একটা প্রশাসক ব্যবসায়ীদের মধ্য থেকে দিয়ে যেন বিসিসিকে একজন প্রাণবন্ত করে এবং নতুন নির্বাচনটা যেন দেয়। সাবেক নেতাদের শঙ্কা, দ্রুত নির্বাচন না হলে মুখ থুবড়ে পড়বে সংগঠনটি। অপূরণীয় ক্ষতির মুখে পড়বে ব্যবসা বাণিজ্য। আমরা তো অ্যাকচুয়ালি মার্কেট ইকোনমিতে বা এখন যে ক্রাইসিস গুলা ওনারা তো এটা ফিল করতে পারছে না। না প্রশাসনিক কিভাবে চালাবে এটা ওনারা জানে, আর আমরা ব্যবসায়ীরা জানি যে আমাদের কি সমস্যা। কারণ এখন ক্ষুদ্র মাঝারি শিল্পে বা ব্যবসা বাণিজ্যে কিন্তু আসলে একটা অস্থিরতা চলছে। সুষ্ঠু নির্বাচন আর ব্যবসা বাণিজ্যের স্বার্থে সরকারের উচ্চ মহলের সরাসরি নজরদারি চান এফবিসিসিআই সদস্যরা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের 7 জেলায় সন্ধ্যা 6টার মধ্যে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বেড়ে বিপদসীমা ছুঁই ছুঁই করছে। একই সময় মেঘালয় ও আসামে ভারী বৃষ্টিপাতে শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট ও সুনামগঞ্জের নদী সংলগ্ন নিম্নাঞ্চলে আকস্মিক বা স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে। টানা বৃষ্টিপাত ও উজানের ঢলে ফের তিস্তার পানি বেড়েছে। এতে ডালিয়া পয়েন্টে নদীর পানি প্রায় বিপদসীমা ছুঁয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার সকাল 9টায় তিস্তা ব্যারেজের ডিমরা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 1 সেন্টিমিটার নিচে প্রবাহিত হয়। তবে দুপুরের পর থেকে পানির স্তর কমতে শুরু করে। পানির প্রবাহ স্বাভাবিক রাখতে এবং অতিরিক্ত পানির চাপ সামলাতে তিস্তা ব্যারেজের 44টি জল কপাটি খুলে দেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, আগামী 24 ঘন্টায় তিস্তার পানি বিপদসীমার উপরে প্রবাহিত হতে পারে। পানি বাড়তে থাকায় লালমনিরহাটের হাতীবান্ধা, পাটগ্রাম, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার নদী তীরবর্তী বেশ কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে আমন ধান, রোপা আমন, বীজতলা, বাদাম ও বিভিন্ন শাকসবজির ক্ষেত নতুন করে তলিয়ে গেছে। নেত্রকোনার কলমাকান্দায় পাহাড়ি ঢলের পানি নেমে গেলেও ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। ভেঙে গেছে খারনই ইউনিয়নের সীমান্ত এলাকার সঙ্গে উপজেলা সদরের একমাত্র সড়ক যোগাযোগ। নষ্ট হয়েছে প্রায় 25 হেক্টর জমির রোপা আমনের বীজতলা ও মৌসুমি রবি শস্য। সিরাজগঞ্জে যমুনার পানির বৃদ্ধি অব্যাহত রয়েছে। জেলার কাজীপুর সদর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুর উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে।
এছাড়া কাজীপুর, চৌহালি ও শাহজাদপুর এলাকার কিছু দুর্গম চরাঞ্চলে নদী ভাঙন দেখা দিয়েছে। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক। বিশ্বের বিভিন্ন প্রান্তে এখন ভয়াবহ বন্যা পরিস্থিতি। সবচেয়ে বিপর্যয়কর অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে এশিয়া মহাদেশ। বন্যায় ভারত, আফগানিস্তান ও চীনে বহু মানুষের প্রাণহানি হয়েছে। চিলি সহ এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে কয়েক লাখ মানুষ পানিবন্দী। তলিয়ে গেছে ফসলের মাঠ, দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট। প্রবল বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলে ভাসছে এশিয়ার একাধিক দেশ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে আবহাওয়ার এই চরম বৈরী আচরণে লণ্ডভণ্ড কোটি মানুষের জীবন। ভারতের আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। একদিনে প্রাণ গেছে বেশ কয়েকজনের। ক্ষতিগ্রস্ত 5 লাখের বেশি মানুষ। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, রাজ্যের 16 জেলায় তলিয়ে গেছে 24,210 হেক্টরের বেশি ফসলি জমি। ক্ষতিগ্রস্ত প্রায় 1000 গ্রাম। খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। আফগানিস্তানে বন্যায় 20 জনের প্রাণহানি ও নিখোঁজ অন্তত 100 জন। আবাসিক ভবন সহ ক্ষতিগ্রস্ত বহু দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান। বিশাল পাথরের আঘাতে ভেঙে পড়েছে বেশ কিছু ভবন। নুরিস্তানের রাজধানী পেরুনের প্রত্যন্ত এলাকায় নিখোঁজ অনেকে। চীনের দক্ষিণাঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতে আকস্মিক বন্যায় বাস্তুচ্যুত লাখো মানুষ। যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। পাহাড় ধসে প্রাণহানির ঘটনাও ঘটছে। চিলিতেও দেখা দিয়েছে বন্যা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কোকুইম্বো অঞ্চলের এল ইসলোন। ঘরবাড়ি, যানবাহন ও জমি নষ্ট হয়ে গেছে। স্থানীয় গণমাধ্যমের তথ্য মতে বন্যায় বহু বাড়ি 90% এবং বেশ কিছু বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। অনেকে আশ্রয় নিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানে। আমরা আতঙ্কে ছিলাম। পাহাড় ধসের আশঙ্কায় নির্ঘুম রাত কাটছে আমাদের। এমন পরিস্থিতিতে পরিবার নিয়ে কোথায় যাব এমন চিন্তায় আছি। সবার সহযোগিতা চাই। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এখনই কার্যকর ও সমন্বিত পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ আরও ভয়াবহ হতে পারে। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। আজ থেকে ব্যক্তি শ্রেণীর করদাতাদের 2026-27 করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে দাখিলের সুবিধা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড। 2025-26 করবর্ষে রেকর্ড প্রায় 47 লাখ ব্যক্তি শ্রেণীর করদাতা এই রিটার্ন সিস্টেমের মাধ্যমে সফলভাবে আয়কর রিটার্ন দাখিল করেন। তবে 65 বছর বা তার বেশি প্রবীণ করদাতা, বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে প্রতিনিধি অথবা বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকেরা পেপার রিটার্ন দাখিল করতে পারবেন। তরুণী সহ আটকের ভিডিও ভাইরালের ঘটনায় সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য জামায়াত নেতা গাজী নজরুলের বহিষ্কার সহ শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ হয়েছে। বেলা 11টায় সাতক্ষীরার শ্যামনগরের সচেতন নাগরিক সমাজের আয়োজনে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, মুখে ইসলামের কথা বলে ও ধর্মের দোহাই দিয়ে ভোট আদায় করলেও চারিত্রিকভাবে অসৎ গাজী নজরুল ইসলাম। তাকে শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণার পাশাপাশি দল থেকে বহিষ্কারের দাবি জানানো হয়। এছাড়া অবিলম্বে তার সংসদ সদস্য পদ বাতিলের জন্য স্পিকারের হস্তক্ষেপ চান। পরে শ্যামনগর প্রেস ক্লাবের সামনে গাজী নজরুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করেন সাধারণ মানুষ। পাপে পাপেরও ছাড়ে না, যার ফলশ্রুতিতে মগবাজারে হোটেলে নারী সহ এই কলঙ্কিত গাজী নজরুল ইসলাম ধরা খেয়েছে। অনৈতিক কাজ করছে, এটা আমি মনে করি টোটাল শ্যামনগরকে কলঙ্কিত করছে। সে একটা 17 বছর মেয়ে সামলাতে পারে না, আমাদের কিভাবে সে সামলাবে? এই জনগণকে আমরা তার পদত্যাগ চাই। এর পদকে শূন্য করে এই আসনে আবার পুনরায় নির্বাচন চাচ্ছি। হেকলার অ্যান্ড কোচ সিরিজের শক্তিশালী G3 রাইফেল। জার্মানির তৈরি এ সমরাস্ত্র অবাধে মিলছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে। সম্প্রতি সীমান্তরক্ষী বাহিনীর হাতে অস্ত্র উদ্ধারের পর অনেকটা নড়ে চড়ে বসেছে প্রশাসন। প্রশ্ন হচ্ছে, জার্মানির এই ভারী রাইফেল কিভাবে এলো সীমান্তের মতো স্পর্শকাতর জায়গায়? শুধু তাই নয়, এসব ভারী অস্ত্র পৌঁছে গেছে রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী ও শীর্ষ সন্ত্রাসীদের কাছে। যদিও এসব অস্ত্রের উৎস কিংবা পাচারের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য নেই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। চলতি বছরের জুন ও জুলাই মাসে নাফ নদীর 0 লাইন ও সাবডাং সীমান্ত থেকে হেকলার অ্যান্ড কোচ সিরিজের শক্তিশালী দুটি G3 রাইফেল উদ্ধার করে বিজিবি। এছাড়া গেল 24শে জুন চট্টগ্রামের চাঁদগাঁও এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় হেকলার অ্যান্ড কোচ সিরিজের 5.3 রাইফেল উদ্ধার করে র্যাব।
একের পর এক জার্মানির তৈরি এই অস্ত্র উদ্ধার হলেও এর উৎস কিংবা পাচারের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। চলতি বছরের 2রা জানুয়ারি ও 28শে ফেব্রুয়ারি চাঁদা না পেয়ে চট্টগ্রামে স্মার্ট গ্রুপের বাসভবনে SMG ও AK-47 রাইফেল দিয়ে সন্ত্রাসীদের গুলি করতে দেখা যায়। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত সংলগ্ন স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, রোহিঙ্গাদের মাধ্যমেই এসব অস্ত্র আসছে দেশে। রোহিঙ্গাদের বিভিন্ন সংগঠন আছে, সেই সংগঠনের নামদারি বিভিন্ন দেশের মধ্যে তাদের সাইনবোর্ড দিয়ে অমুক অমুক এই ধরনের সংগঠনও তাদের আছে। তারা বিদেশ থেকে এই অস্ত্রগুলা কালেকশন করতেছে, দাতা সংস্থারাই তাদেরকে অস্ত্র সাপ্লাই দিচ্ছে। সন্ত্রাসীদের ভারী অস্ত্রের ব্যবহার দেখে বিস্মিত খোদ আইনশৃঙ্খলা বাহিনীও। মাদক যেরকম চোরাচালান হয় সেরকম যে অস্ত্র চোরাচালান হচ্ছে সেরকম না। একটা দুইটা অস্ত্র আপনার সীমান্ত থাকলে সেটা আসতে পারে, বাট একদম অস্ত্রের যে ঢালাওভাবে চোরাচালান হচ্ছে সেরকম কোনো ঘটনা এখানে নাই। সীমান্তরক্ষী বাহিনী সর্বোচ্চ চেষ্টা করে, তারপরেও চোখ ফাঁকি দিয়ে 2-4টা এদিক ওদিক দিয়ে হয়তো আসতে পারে। তো এটা এক্স্যাক্টলি আগে হয়তো কোথাও কোনোভাবে বাংলাদেশে এসেছে, এটা মেড ইন বাংলাদেশ না। এই ধরনের অস্ত্র সাধারণত জার্মানি বা এই ধরনের দেশগুলোতে তৈরি করা হয়। নিরাপত্তা বিশ্লেষকদের মতে সীমান্তে পণ্য পাচারের আড়ালে অস্ত্র প্রবেশ করছে কিনা সে বিষয়টিও গোয়েন্দা সংস্থার খতিয়ে দেখা প্রয়োজন। কোন সোর্সে তারা এই জিনিসগুলো নিয়ে যাচ্ছে এবং সেই পণ্যের বিনিময়ে অর্থের বিনিময়ে অস্ত্র সংগ্রহ হচ্ছে, এই চেইনটা, এই সাইকেলটা আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের গোয়েন্দাদের ব্রেক করা উচিত। তাহলে এটা নিবৃত হবে। অস্ত্রের চাহিদাটা যদি আপনি বন্ধ করে দিতে পারেন, যে লোকগুলি এখানে জড়িত আছে তাদের চিহ্নিত করতে পারেন, তাহলে এটা ওই বর্ডার থেকেও এটা বেশি করে নিয়ন্ত্রণ হবে। তখন শুধু হ্যাকলার অ্যান্ড কোচের G3 সিরিজে নয়, সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন সময় উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে AK-47, অটোমেটিক, কার্বাইন, অ্যাসল্ট রাইফেল, অ্যান্টি পার্সোনাল মাইনের মতো ভারী অস্ত্র। মাসুদুল হক, DBC নিউজ, চট্টগ্রাম। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হাজারো মানুষের যোগাযোগের একমাত্র ভরসা ডিঙ্গি নৌকা। প্রাকৃতিক দুর্যোগ কিংবা নৌকায় ত্রুটি দেখা দিলেই থমকে যায় 20,000 বাসিন্দার জীবন। বারবার আশ্বাসের পরও সেতু না হওয়ায় স্থানীয়দের মাঝে বাড়ছে ক্ষোভ। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কীর্তিনাশা নদীতে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছে শিশু শিক্ষার্থীরা। নারায়ণপুর ইউনিয়নের 10টি গ্রামকে সদর থেকে আলাদা করেছে এই নদী। শিক্ষা, চিকিৎসা কিংবা দৈনন্দিন প্রয়োজনে সদরে যেতে বাসিন্দাদের ভরসা একটি মাত্র নৌকা। মাঝির অনুপস্থিতি, নৌকার ত্রুটি বা বিরূপ আবহাওয়া থাকলে থমকে যায় পুরো এলাকার স্বাভাবিক জীবনযাত্রা। হলে খাওয়ালা বাড়িতে জায়গা, আমরা অনেক সময় দাঁড়িয়ে থাকি, দেরি হলে তারপরে বাসায় চলে যাই, তারপর আর স্কুলে যেতে পারি না। বৃষ্টির সময় অনেক অসুবিধা হয়, বাচ্চাদের ভয় পায়, বৃষ্টির সময় অনেক পানি হয়, ঢেউর সময় নৌকা ডোবার ভয় থাকে। পাবলিকের খুবই অসুবিধা, নৌকা ডুবে যায়, পোলাপান স্কুলে লেখাপড়া করে, ভয় আতঙ্কে আমরা সবসময় থাকি। সম্প্রতি 15 শিক্ষার্থী নিয়ে নৌকাডুবির ঘটনায় বেড়েছে উদ্বেগ। দীর্ঘদিন ধরেই নদীর উপর একটি সেতুর দাবি জানাচ্ছেন বাসিন্দারা। আমরা এখানে আইতারি না যাইতারি না, খাওয়া বন্ধ হয়ে গেলে আমরা বোধাই এই বেদের কিন্তু ঘুরিয়ে আমাকে এখানে আইতে হয়। নতুন যারা মেহমান আসে আমাদের এখানে হাজার হাজার মানুষ পারাপার হয়, তারাও অনেক অ্যাক্সিডেন্ট হয়, পড়ে যায় নৌকার থেকে। দেখা গেছে তুফান হইলে আমরা যখন ঠাডা পরে আমরা দৌড়ায় উপরে যাইগা, আবার এই তুফানের ভিত্তি আবার দেখা গেছে পোলাফান পার করতে হয়। দ্রুত সেতু নির্মাণ কাজ শুরু হবে জানিয়েছে উপজেলা প্রকৌশল বিভাগ। নারায়ণপুর এবং ফেরাঙ্গিকান্দি এই দুইটা জায়গার মাঝখানে আমাদের দুইটা পসিবল লোকেশন আছে, সেটা আমাদের হেডকোয়ার্টার থেকে দেখে গেছে ডিজাইন এক্সপার্টরা, এবং ওনারা এখনো মতামত জানান নাই যে কোন জায়গাটাতে ব্রিজটা করলে ভালো হয়। তবে এই দুইটা জায়গার যে কোনো একটা জায়গাতে ব্রিজ হবে এবং এটা আমরা আশাবাদী। আমরা এটা বেশ কয়েকটি প্রকল্পে প্রস্তাবনা পাঠিয়েছি। কীর্তিনাশা পাড়ের মানুষের প্রত্যাশা একটি সেতুর মাধ্যমে নিশ্চিত হবে নিরাপদ যাতায়াত, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং উন্নত জীবনের অধিকার। DBC নিউজ ডেস্ক। সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। চুক্তিটি কার্যকর হলে সৌদির পরমাণু শক্তি এবং বেসামরিক পরমাণু কর্মসূচিতে মার্কিন কোম্পানিগুলোর বিনিয়োগের দুয়ার উন্মুক্ত হবে। চুক্তির শর্ত অনুসারে সৌদি আরব বেসামরিক খাতে পরমাণু শক্তির ব্যবহার করতে পারবে এবং 30 বছর পর্যন্ত যুক্তরাষ্ট্র সৌদিকে প্রযুক্তি ও উপকরণ সরবরাহ করবে এবং পরামর্শ সহায়তা দেবে। বিনিয়োগে যুক্তরাষ্ট্রকে সৌদি আরব কয়েক হাজার কোটি ডলার দেবে।
আগামী কয়েকদিনের মধ্যে চুক্তির খসড়া যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসে উত্থাপন করা হবে। পরে কংগ্রেসের 2 কক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস এবং সিনেটে পাশ হলে সেটি কার্যকর করা হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক ভিডিও বার্তায় এই আহ্বান জানান তিনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী ফিলিস্তিনের ওপর ভয়াবহ গণহত্যার স্থপতি হিসেবে উল্লেখ করেন মামদানি। এর আগে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রে সফরকালে ইসরায়েলি নেতাকে গ্রেপ্তার করা হবে না। এরপরে কোনো যুদ্ধাপরাধীকে নিউ ইয়র্ক সিটিতে স্বাগত জানানো হবে না বলে মন্তব্য করেন মামদানি। গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে 2024 সালে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে হেগ ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক আদালতের এখতিয়ার প্রত্যাখ্যান করে যুদ্ধাপরাধের কথা অস্বীকার করেন নেতানিয়াহু। 15 বছরের কম বয়সী শিশু কিশোরদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা বিল পাশ করেছে ফ্রান্সের পার্লামেন্ট। মঙ্গলবার সিনেটে বিপুল সমর্থনের পর জাতীয় পরিষদেও বিলটি অনুমোদন পায়। নতুন আইনে 1 সেপ্টেম্বর থেকে 15 বছরের কম বয়সীরা নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবে না। আর যাদের আগে থেকে অ্যাকাউন্ট রয়েছে সেগুলো 2027 সালের 1 জানুয়ারির মধ্যে বন্ধ করতে হবে। আইন কার্যকর করতে সামাজিক মাধ্যমগুলোকে বয়স যাচাইয়ের ব্যবস্থা চালু করতে হবে। তবে ইউটিউব ও হোয়াটসঅ্যাপে ভিডিও দেখা ও বার্তা আদান প্রদান চালু থাকলেও মন্তব্য করা ও কন্টেন্ট শেয়ার করার ক্ষেত্রে বয়সভিত্তিক বিধিনিষেধ থাকবে। এছাড়া আগামী শিক্ষাবর্ষ থেকে ফ্রান্সের উচ্চ বিদ্যালয়গুলোতে মোবাইল ফোন ব্যবহারের উপরও নিষেধাজ্ঞা কার্যকর হবে। জ্বালানি নিরাপত্তা ও রূপান্তরের নীতিগত চ্যালেঞ্জ নিয়ে রাজধানীর একটি হোটেলে আয়োজিত নীতি সম্মেলনে বক্তব্য রাখছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সরাসরি যুক্ত হচ্ছে তার বক্তব্যে। একজন ধানমন্ডিতে রুফটপগুলোতে ইনভেস্টমেন্ট করলো, সেই বাড়ি সেই যতখানি সেই বিদ্যুৎ দিতে পারবে সোলার থেকে, ওইটা আমি আমার যে ডিপিডিসি আছে তার যে ডিমান্ড দেওয়া আছে ওই পোর্শনটার ডিমান্ড আমি কমিয়ে দেবো ওই বাড়িতে। তাহলে ওই বাড়ির লোক সোলার কিনতে হবে আপনার, এবং সে নেট মিটার নিয়ে মাস শেষে যে বিলটা নিয়ে নেবে। আমি এটাতে ইনকারেজ পেয়েছি আমি দুটো জায়গা থেকে। একটা হলো কেবল টিভি আলাদা যায়, কিন্তু মাসে মাসে বাড়ির থেকে টাকা নিয়ে আসে। আপনার ওয়াইফাই যারা লাগাই দিয়ে যায় তারা মাসে যে টাকাটা নিয়ে যায়। তো ওয়াই নট সোলার, রুফটপ সোলার লাগালো, একজন বিজনেসম্যান লাগালো, সে তার একটা টিম থাকলো, মাস শেষে যেই করলো আর মেনটেন্যান্সে সে করলো। সেইভাবে আপনার ট্যারিফটা ঠিক করলো। ট্যারিফটা ঠিক করে আমরা এনার্জি কমিশনের সাথে বসে ঠিক করলাম আপনার। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।